বর্তমান বাংলাদেশে শিক্ষিত বেকারদের সংখ্যা অনেক বেড়েছে। একটা দুইটা ডেটা দিয়ে শুরু করব। 36% স্টুডেন্ট যারা কলেজে ভর্তি হয়েছিল তারা এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণই করে নাই। অর্থাৎ প্রতি 3 জনে একজন ঝরে পড়েছে। এসএসসিতে পরীক্ষা দিয়েছে 18 লক্ষের কাছাকাছি, এইচএসসি পরীক্ষা দিচ্ছে 12 লক্ষের কাছাকাছি। এর মানে হচ্ছে 6 লক্ষ স্টুডেন্ট, অ্যাক্টিভ রেগুলার স্টুডেন্ট, তারা এইচএসসি 2 বছরেই বাদ। যখন ইউনিভার্সিটি লেভেলে যাবে তখন দেখা যাবে যেমন গত বছর প্রায় 6 লাখ ফেল করেছিল, এর মানে হচ্ছে যদি এই বছরও সেম অ্যামাউন্টের মানুষ ফেল করে তাহলে দেশ থেকে একটা নির্দিষ্ট ব্যাচে, একটা নির্দিষ্ট ব্র্যাকেট অফ স্টুডেন্টসের মধ্যে মাত্র 6 লক্ষ মানুষ থাকবে যারা পরবর্তী ধাপে উচ্চশিক্ষা নেওয়ার জন্য এলিজিবল হবে। এর মধ্যেও উচ্চশিক্ষা নিবে ম্যাক্সিমাম গেলে 1 লাখ স্টুডেন্ট। পাবলিক প্রাইভেট মিলিয়ে এর থেকে বেশি এমনো সিট সংখ্যা নেই। সো 1 লাখ স্টুডেন্টের মধ্যে দেখা যাচ্ছে আবার মিনিমাম 20 থেকে 25% স্টুডেন্ট গ্র্যাজুয়েশনের 1 থেকে 2 বছরের মধ্যে চাকরিই পাবে না। এদেরকে বলা হয় শিক্ষিত বেকার। এবং এই নাম্বারটা যদি হচ্ছে যে অ্যাকচুয়ালি অফিসিয়াল যতই বলা হোক না কেন, ইন রিয়ালিটি নাম্বারটা আরো বেশি হওয়ার কথা। আমার অ্যাসেসমেন্ট সেটা 30 থেকে 35% যাওয়া উচিত। যদি আমরা ধরে নেই যে কয়জন মানুষ আসলে তাদের কাঙ্ক্ষিত জবটা পাচ্ছে, যে মনে করেন আমি বুয়েট থেকে গ্রাজুয়েট করেছি, আমি সাস থেকে গ্রাজুয়েট করেছি, আমি রুয়েট থেকে গ্রাজুয়েট করেছি, আমি যেই টাকাটা এক্সপেক্ট করি আমার পাওয়া উচিত সেই টাকাটা কয়জন পাচ্ছে, যদি আমরা সেইটার এনালিসিস করি তাহলে আমার মনে হয় সর্বোচ্চ 5% হবে। অর্থাৎ সেই নাম্বারটা ঊর্ধ্বে গেলে 10,000। এত এত মানুষের মধ্যে মাত্র 5 থেকে 10,000 মানুষ তাদের যেই টাকাটা তারা বিশ্বাস করে তারা ডিজার্ভ করে বা যে টাকাটা পেলে তারা খুশি হবে, তারা সেই টাকার একটা স্যালারি জব পাচ্ছে। বাকি অনেক মানুষ জবই পাচ্ছে না। অনেক মানুষ জব পাওয়ার জন্য যে এলিজিবিলিটি দরকার সেটাতেই আসতেছে না। তাহলে এই লেখাপড়ার মানেটা কি? আমাদের দেশের একটা অন্যতম বড় সমস্যার সামনে দাঁড়াবে বেকারত্ব। কারণ আমাদের প্রচুর পরিমাণে মানুষ, প্রচুর পরিমাণে ইয়াং মানুষ, এবং তাদেরকে আমরা এমপ্লয়েবল করতে পারছি না। একটা আনএমপ্লয়েড ইয়াং জেনারেশন ইজ আ ভেরি বিগ রিস্ক ফর এনি কান্ট্রি। এই মানুষজনগুলোকে যদি আপনি প্রপারলি মার্কেটে ইনস্টিটিউট না করতে পারেন, প্লেস না করতে পারেন, তাহলে এই মানুষজনগুলো আস্তে আস্তে ক্রাইমে জড়িয়ে পড়বে, অ্যাডিকশনে জড়িয়ে পড়বে, গ্যাম্বলিংয়ে জড়িয়ে পড়বে। আপনাদের সোসাইটিতে কেওয়াস সৃষ্টি হবে। ইন্ডিয়াতে কিছুটা আমরা অলরেডি দেখতে পাচ্ছি। সেখানে অলরেডি বেকারত্ব ইস্যুগুলো নিয়ে যথেষ্ট পরিমাণ সমস্যা এবং বিভিন্ন ধরনের রায়টস তৈরি হচ্ছে। বাংলাদেশ এখান থেকে খুব একটা বেশি দূরে নাই। যখন আমি এই গ্যাপটাকে অ্যানালিসিস করলাম, আমি একটু চিন্তা করার চেষ্টা করলাম যে আসলে কেন এটা হচ্ছে। হ্যাঁ, আপনি এরকম অনেক আর্টিকেল পাবেন, প্রত্যেকটা আর্টিকেল একটা পার্টিকুলার অ্যাঙ্গেল থেকে লেখা। আমি এত বছর ধরে যে পড়াচ্ছি এবং আমার যে নিজস্ব অ্যানালিসিস, আমি সেটা আগে শেয়ার করতে চাই যে কেন মানুষজন এত বেশি বেকারত্বের দিকে এগিয়ে যাচ্ছে এবং আমরা কিভাবে এখান থেকে বের হয়ে আসতে পারি। প্রথমত আমি 3টা ব্র্যাকেটে কথা বলি। ফার্স্টলি যদি আমরা চিন্তা করি যে যারা ঝরে পড়ছে, কারণ আমার মতে বাংলাদেশে যদি ঝরে পড়ার স্টুডেন্টের সংখ্যাটা প্রায় 6 থেকে 7 লক্ষ হয়, যে 6 থেকে 7 লক্ষ মানুষ ঝরে পড়ছে, তাহলে এখানে বেশ কয়েকটা মেজর রিজন আছে। একটা অন্যতম বড় রিজন অবশ্যই বাল্যবিবাহ। কারণ বাংলাদেশে এখনো পর্যন্ত গ্রামাঞ্চলে দেখা যায় একটা মেয়ে কোনো মতে এসএসসি পাস করেছে, তাহলে তাকে বিয়ে দিয়ে দাও। এই টেন্ডেন্সিটা অনেক বেশি। বাল্যবিবাহের পাশাপাশি শিশু শ্রম একটা বড় ধরনের কারণ। অনেক ফ্যামিলিতে দেখা যায় যদি ছেলে হয় 15-16 বছরের, তাহলে তাকে হচ্ছে যে এত কিছু কষ্ট করার দরকার নেই, তাকে খেতে কাজ করতে দিয়ে দাও, কিংবা তাকে কোনো একটা ফ্যাক্টরিতে কাজ করতে দিয়ে দাও, অথবা তাকে মুদির দোকানে বসায় দাও। অর্থাৎ সবাইকে এই জায়গায় একটা আর্থিক কারণে আসলে দিন শেষে পড়াশোনা থেকে তাকে সরে আসতে হচ্ছে। এর পাশাপাশি আরেকটা বড় সমস্যা হচ্ছে পড়াশোনা ইটসেলফ অনেক এক্সপেন্সিভ। পড়াশোনা নিজেই এক্সপেন্সিভ একটা জিনিস। আমাদের কাছে যারা যেসব বাচ্চারা পড়ে, ফর এক্সাম্পল আমি সত্যি কথা বলি, ঢাকায় আমার কাছে অফলাইনে যদি আমি ধরি 500 বাচ্চা পড়ে, এই 500 বাচ্চা প্রতি মাসে আমাকে অ্যাটলিস্ট 1500 থেকে 2000 টাকা করে পে করে একটা সাবজেক্টের জন্য। তাহলে অ্যাভারেজ একটা বাচ্চা যদি সব সাবজেক্ট অফলাইনে কোচিং পড়তে চায়, তাহলে তার মিনিমাম হলেও এক্সপেন্স চলে আসে এডুকেশনে প্রায় 10,000 টাকা, জাস্ট কোচিং ফিস। এটার সাথে আনুষঙ্গিক যাওয়া আসা, খাওয়া দাওয়া, তারপরে স্কুল, সবকিছু মিলে একটা বাচ্চার এডুকেশনের পেছনে শুধুমাত্র প্রত্যেকটা ফ্যামিলি যদি 15,000 টাকা যায়, যদি 2টা বাচ্চা থাকে তাহলে 30,000 টাকা জাস্ট দুইটা বাচ্চার প্রপার এডুকেশনের পেছনে চলে যাচ্ছে। যে ফ্যামিলি 30,000 টাকা স্পেন্ড করতে পারে, ওই ফ্যামিলির অবশ্যই মিনিমাম ইনকাম হইতে হবে 60 থেকে 70,000 টাকা। 70-80,000 টাকা ইনকাম বাংলাদেশে কয়টা ফ্যামিলি করতে পারে? এটা একটা বড় সমস্যা, একটা বড় রিজন ওয়াই এখনো লেখাপড়ার মধ্যে বৈষম্য রয়ে গেছে। হ্যাঁ, আমরা বলতে পারি যে অনলাইন এডুকেশন আসছে, বাট অনলাইন এডুকেশন আসার পর আমরা দেখতে পাচ্ছি অনলাইন কখনোই অফলাইনের ওই জিনিসটাকে রিপ্লেস করতে পারে নাই। এখন আমরা কোনোভাবেই বলতে পারি না একদম জোর গলায় যে হচ্ছে বাংলাদেশের কোন একটা হচ্ছে যে বুয়েট অ্যাডমিশন টেস্টে হচ্ছে যে প্লেস করা ছেলে
ফুললি অনলাইন দেখে চলে আসছে। এর মানে অনলাইন হ্যাজ ইটস ওন লিমিটেশন। এটা আপনাকে একটা নির্দিষ্ট লেভেলে হয়তো পাস করাইতে পারে, জিপিএ 5 আনতে পারে, বা টপ লেভেলে নিয়ে যেতে পারে না। এবং সবাই টপ লেভেল এডুকেশনটা চায়, এবং সেখানে একটা বড় সমস্যা দাঁড়াচ্ছে পড়াশোনা এক্সপেন্সিভ, পড়াশোনা কোয়ালিটিফুল সারা মানে প্রত্যেকটা অঞ্চলে না। এবং এই কারণে দেখা যাচ্ছে যে অনেক স্টুডেন্ট ঝরে পড়ে, তারা এইচএসসি লেভেলের প্রেশার, এসএসসি লেভেলের বোর্ড পরীক্ষার প্রেশার নিতে পারে না। প্রথম সমস্যা, একটা বড় ধরনের সমস্যা কিন্তু এটা গেল। আমরা ফার্স্ট আইডেন্টিফাই করতে পারলাম যে ঝরে পড়ছে কত শত হচ্ছে স্টুডেন্ট। নাম্বার 2, আরেকটা বড় ধরনের হচ্ছে যে আমাদের রিজন রয়েছে, সেটা হচ্ছে ইউনিভার্সিটি itself expensive as well. Expensive plus lengthy. আপনি মনে করেন হচ্ছে যে এখন একটা অ্যাভারেজ মানের স্টুডেন্ট, পাবলিক ইউনিভার্সিটিতে আপনার চান্স হয় নাই, আপনাকে প্রাইভেট ইউনিভার্সিটিতে পড়তে হবে। আপনি একটা মোটামুটি মানে প্রাইভেট ইউনিভার্সিটিতে পড়লে আপনার 6 থেকে 7 লক্ষ টাকা লাগবে 4 বছরে। এই 6 থেকে 7 লক্ষ টাকা দিয়ে আপনি যদি একটা এডুকেশন পান, সেটা একটা সাবপার এডুকেশন হচ্ছে। সাবপার মানে খুব একটা ভালো মানের এডুকেশন না। এবং সেই এডুকেশনটা নেওয়ার জন্য আপনাকে অন্য একটা জায়গায় আসতে হচ্ছে, 4 বছর ধরে পড়তে হচ্ছে। এর পাশাপাশি আপনি ওই 4 বছরে চাইলেও এমন আহামরি ইনকাম করতে পারবেন না যার মাধ্যমে আপনি ফ্যামিলিকে হেল্প আউট করতে পারছেন। এর মানে হচ্ছে আপনার ফ্যামিলিকেও এখন আপনার সহায়তা দিতে হবে। এরকম একটা সিচুয়েশনে, বা আপনি যদি আপনার ফ্যামিলিকে সাপোর্ট করতে চান পড়াশোনার পাশাপাশি, তাহলে আপনার উপর এক্সট্রিম প্রেশার পড়ে যাবে, লেখাপড়ার ক্ষতি হবে। এর মানে হচ্ছে ইউনিভার্সিটি ইটসেলফ অনেক এক্সপেন্সিভ এবং লেংদি হওয়ায় অনেক মানুষজন এই জিনিসটার মধ্যে যেতে পারছে না। বাট ফাইনালি যারা যাচ্ছেও, সাপোজ তারা যখন এখান থেকে বের হয়ে আসছে, অর্থাৎ মনে করেন আপনি এখন 24 ইয়ার ওল্ড একজন যুবক, আপনি এখান থেকে বের হয়ে আসেন ইউনিভার্সিটি থেকে। আপনি আমার মনে করেন আমি যখন বের হয়েছি I was 25, এখন আমি বের হয়ে আসার পরে আমি এখন হচ্ছে যে জবে ঢুকবো। জব মার্কেটে ঢুকতে যে দেখতেছি ভাইয়া জবের ক্রাইসিস, প্রচুর জব ক্রাইসিস। এবং আপনি বিশ্বাস করবেন না কি পরিমাণ বাজে লেভেলের জব ক্রাইসিস। আমার নিজের ডিপার্টমেন্টের অনেক ফ্রেন্ড আছে যারা হচ্ছে যে জব পাইতে হিমশিম খাইছে। দে আর মানে গ্রাজুয়েটস ফ্রম বুয়েট, ভালো স্টুডেন্ট, আজীবন তারা ভালো করে আসছে, টপ ট্যালেন্টস অফ দ্য কান্ট্রি, অ্যান্ড স্টিল তারা হচ্ছে যে স্ট্রাগল করেছে। এবং আমি অন্যান্য জায়গার কথা বলছিই না, আমি টপ জায়গা থেকে গ্রাজুয়েট করা মানুষদের কথাই বলছি। তাহলে জব ক্রাইসিস ইজ এক্সপোনেনশিয়ালি হাই। জব ক্রাইসিসের পাশাপাশি অনেক জায়গায় আছে জব আছে বাট রাইট ক্যান্ডিডেট নাই। কেন রাইট ক্যান্ডিডেট নাই? কারণ আমাদেরকে যে সিলেবাস পড়ানো হচ্ছে, আমার ডিপার্টমেন্টের কথা আলাদা, বাট যদি আমি অন্যান্য জায়গার কথা বলি, তাহলে আউটডেটেড সিলেবাস, ইন্ডাস্ট্রিতে যা লাগে আমাদের তা পড়ানো হচ্ছে না। তাহলে ইউনিভার্সিটিতে পড়ার মানে কি হইলো? বড় ধরনের একটা সমস্যা। থার্ড একটা বড় জিনিস দেখা যাচ্ছে স্কিল গ্যাপ। স্কিল গ্যাপ বলতে কি বোঝাচ্ছেন? একটা ইউনিভার্সিটি গ্রাজুয়েট স্টুডেন্ট সিভি লিখতে পারে না, ইমেল খুলতে জানে না, বেসিক হচ্ছে যে সফটওয়্যার স্কিলস নাই। এখন বলতে পারেন এগুলো তো ইউনিভার্সিটি শেখানোর কথা, ফাইন ধরে নিলাম। যদি না শেখা থাকে তাও তো তাকে শিখতে হবে। বর্তমানে মনে করেন এআই চলে আসছে, এখন এআই প্রত্যেকটা সেক্টরে কাজে লাগে। আপনি একজন লয়ার হইলে লয়ারেরও এআই কাজে লাগে। এখন প্রশ্নটা হচ্ছে আপনি এগুলো নিজে থেকে শিখবেন নাকি এটা আপনাকে ইউনিভার্সিটি শিখাই দিবে? এই স্কিলের গ্যাপগুলো রয়ে গেছে। অর্থাৎ যদি আপনি একটু স্কিলফুল হন, তাও আপনি অনেক জায়গায় হচ্ছে কাজ পাবেন। আই বি ভেরি অনেস্ট, আমার নিজের কোম্পানিতে প্রায় 15-16 জন কাজ করে, এবং আমি কারো ডিগ্রি নিয়ে কিচ্ছু জানি না। আমি জানিও না তারা কোথা থেকে গ্রাজুয়েট করছে। তারা যে কোনো ইন্টারভিউতে আসলে আমি প্রথমে তাদেরকে একটা কাজ দিই, টাস্ক দেওয়ার পরে দেখি তার আউটপুটটা কেমন দিচ্ছে, ফাইন। যদি আউটপুট ভালো হয় উই আর রেডি টু গো। এবং এইভাবেই আসলে ফাংশন করে প্রত্যেকটা জায়গা। সমস্যা হচ্ছে যে আমরা ওই জিনিসটা করতে চাই না, ওই জিনিসটা আমরা করি না। বুঝাতে পারছি? তাহলে আমি একটু চিন্তা করছি যে এই বিশাল প্রবলেমগুলোকে সলভ করার ওয়ে কি। এই পার্টটুকু সরকারকে সলভ করতে হবে। সরকার ছাড়া এই জায়গায় আসলে কেউ হাত দিতে পারবে না, এটা ভাগ্যের খেলা। যদি আপনার লাক ভালো, আপনি এমন ফ্যামিলিতে জন্মগ্রহণ করেন যেখানে টাকা পয়সা যথেষ্ট আছে, বাবা মা যথেষ্ট শিক্ষিত, এমন সোসাইটিতে আপনি আছেন যেখানে কিনা এইসব নাই, তাহলে আপনি একটু আগে থাকবেন। দেন আপনি মনে করেন হচ্ছে যে এমন জায়গায় থেকে বিলং করলেন যেখানে আপনি আপনার বাবা মা আপনাকে হয়তো এই জায়গাটা তো হেল্প আউট করতে পারলো। বাট এই সব কিছু করার পরে এই জায়গাটাতে এসে কিন্তু আপনাকে কেউ হেল্প আউট করতে পারবে না, কারণ এটা প্রাইভেট সেক্টর নিয়ন্ত্রণ করে। এবং এখানে যখন আপনি আসবেন, তখন আপনি যেন হতাশায় না ভোগেন, এর জন্য আপনার উচিত এখন থেকে স্কিল ডেভেলপ করা, যে আমি যেন অ্যাটলিস্ট জব মার্কেটে যে স্কিলের কারণে যেন কোনো ধরনের প্রবলেমে না পড়ি। স্কিলের মধ্যে কি কি স্কিল আপনাকে শিখতে হবে? কমিউনিকেশন স্কিল। বিশ্বাস করেন এটা এত ভাইটাল একটা স্কিল, বাট এটা মেজরিটি মানুষের নাই। আমি একদম সত্যি কথা বলি, মেজরিটি অ্যাডাল্টদেরই নাই। আমার সাথে অনেক গার্ডিয়ানদেরও কথা, যেমন একজন গার্ডিয়ান ফোন দিয়েছে আমাকে, ফোন দিয়ে বলছে, হ্যালো, এটা কি প্রতিজ্ঞা ইনস্টিটিউশন? আমি সেই ফোনটা ওই দিন আমি ধরছি। আমি বলছি জি, কাকে মানে কিভাবে হেল্প করতে পারি? বলে যে আমার ছেলে একটা কোর্সে ভর্তি হবে। আমি বলছি হ্যাঁ অবশ্যই, কোন কোর্সে ভর্তি হবে? ওই একটা কোর্স আছে। হ্যাঁ আঙ্কেল আমি বুঝতে পারছি, কোর্স আমাদের অনেকগুলো আছে, আমি কোন কোর্সে আপনি ভর্তি করাতে চান? সে আমাকে কনসিস্টেন্টলি 3-4 বার বললো যে কোর্স আছে, একটা কোর্সে ভর্তি হবে। আমি বুঝলাম
সে কোন কোর্স জানেই না, আচ্ছা ফাইন, তারপরে সে তার বাচ্চাকে ডেকে শিওর হইলো। সে কিন্তু বাচ্চার হাতে ফোনটা দিলেই আমার কমিউনিকেশন সহজ হয়ে যায়, বাট সে নিজেই কথা বলতে চায়। আচ্ছা, শুনে বললো এই কোর্সে কি আছে, আমি বললাম এই কোর্সে এই আছে। অলরেডি তার বাচ্চা কিন্তু জেনেই গেছে, জেনেই তারপরে কলটা করছে। সে ওই ইনফরমেশনটুকু নেওয়ার সুযোগ পায় না, এবার শুনে মানে এই কমিউনিকেশন সে বুঝে না। তারপরে সে আমাকে কোয়েশ্চেন করছে, কোয়েশ্চেন করার সময় সে অনেকক্ষণ স্পেস আউট হয়ে যাচ্ছে, সে রাইট কোয়েশ্চেন করতে পারছে না, বুঝতে পারছে না। এবং সমস্যাটা হচ্ছে এই জায়গাটাতে যে কোয়েশ্চেনটা করারও যে একটা সিস্টেম আছে যেটার মাধ্যমে তার সময় বাঁচবে, আমার সময় বাঁচবে, প্রপারলি ইনফরমেশন কনভে হবে, সেটা মানুষজন হচ্ছে বুঝতে চায় না। আমি একটা সিম্পল এক্সাম্পল দিয়ে বুঝালাম যে একটা ফোন কল করে আপনি একটা ইনফরমেশন নেবেন, সেখানের মধ্যে কিভাবে আপনি দ্রুত সেটা নিতে পারেন। আমাদের মধ্যে কমিউনিকেশন স্কিলের যথেষ্ট অভাব, আমরা প্রপারলি একটা জায়গায় প্রেজেন্টেশন দিতে পারি না। শুধুমাত্র আমি জাস্ট ক্যামেরার সামনে কথা বলার কথা বলছি না, নর্মাল কমিউনিকেশন। আমাকে অনেক স্টুডেন্ট এরকম নক দেয়, ভাই একটা সাহায্য করেন। কিভাবে সাহায্য চাইতে হয়? ফর এক্সাম্পল, আমি যখন ছোট ছিলাম আমিও তো আমার অনেক সিনিয়রদের কাছে সাহায্য চেয়েছি। কিভাবে সাহায্য চেয়েছি? আসসালামু আলাইকুম ভাই, আমি অমুক, আমি আপনাকে এই জায়গা থেকে চিনি বা এই থ্রুতে চিনি, যদি আপনার সময় হয় তাহলে আমাকে কাইন্ডলি এই বিষয়টা যদি একটু জানাতেন আমার সুবিধা হতো। আই বি ওয়েটিং ফর ইউর রিপ্লাই। যদি আপনার মনে হয় যে আপনাকে অন্য কোনো একটা টাইমে রিমাইন্ডার দিলে আপনি মানে আপনার বিজি শিডিউল থেকে আমাকে একটু সময় দিতে পারবেন, তাহলে সেটাও জানেন। আই বি রিয়েলি হ্যাপি টু ওয়েট ফর ইউ। এই কথাটা বললে কি হবে জানেন? ওই লোকটা না তখন আপনাকে রেসপন্ড করার সাথে সাথে বললো যে ভাই আমি ওই টাইমে ফ্রি আছি, আমাকে ওই সময় নক করেন, বা আপনাকে ইমিডিয়েটলি হয়তো রেসপন্ডটা করে দিবে। এই ছোট্ট মেসেজটা ফরমেশনটা অনেকে জানে না, এই জিনিসটা জানতে হয়। ছোট ছোট কাজ বাট অনেক ইম্প্যাক্টফুল লাইফে। কমিউনিকেশন স্কিল, কমিউনিকেশনের পরে টেকনিক্যাল স্কিল, মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট, ওয়ার্ড, এক্সেল, এগুলো সবার জানতে হয়। এআই এর কাজ সবার জানতে হবে। এই টেকনিক্যাল স্কিলগুলো এখন আপনাকে বসে বসে কেউ শিখাই দিবে না, এগুলো আপনাকে শিখতে হবে, জানতে হবে। সোশ্যাল মিডিয়া খুব ইম্পর্টেন্ট। সোশ্যাল মিডিয়া ইজ এ স্কিল নাও। আপনি লিঙ্কডইন প্রোফাইল ঠিকমতো সাজাতে পারেন, আপনার ইনস্টাগ্রাম প্রোফাইল সাজাতে পারেন, আপনার ফেসবুক প্রোফাইল সাজাতে পারেন। পিপল জাজ ইচ আদার থ্রু দিস প্রোফাইলস। মনে করেন হচ্ছে আমি কাউকে জাজ করবো, আমি লিটারেলি আগে দেখি তার সোশ্যাল মিডিয়া কেমন, কারণ তার সোশ্যাল মিডিয়া অনেকটাই বুঝাই দিবে যে আসলে সেই মানুষটা কিরকম হবে। এগুলো ইম্পর্টেন্ট। নিজের কাজে ডকুমেন্টেশন রাখা, যারা আপনি সহজে সেটাকে প্রেজেন্ট করতে পারেন, দিস আর ইম্পর্টেন্ট স্কিলস, যেগুলো আমি অনেক সময় দেখি ইউনিভার্সিটি গ্র্যাজুয়েটদের মধ্যে নেই। এই জিনিসগুলো শেখাটা দরকার, এবং এই জিনিসগুলো যদি শিখেন তাহলে আপনি কিছুটা হলে এমপ্লয়েবল হবেন। কারণ সামনের যে যুগ আসতেছে, বিশ্বাস করেন আপনার ইউনিভার্সিটি আপনাকে যা শেখাবে তার সবটুকু আপনার কাজে লাগবে না। আর আপনি বলতেন তাহলে ভাই ইউনিভার্সিটি যে কি লাভ, সেটা আপনার হিসাব, আমার যে লাভ হয়েছে আপনার কি লাভ হয়েছে আমি জানি না। কারণ আমি নিজে হচ্ছে যে প্রথমেই প্ল্যান ছিল আমি রিসার্চার হব, রিসার্চের জন্য আমাকে পড়তে হইতো। সো আমি এগুলো সব পড়াশোনা অলরেডি করে রাখছি, সেগুলো আমার জন্য ইজ ওকে। বাট বাকিগুলো আসলে আই হ্যাভ জিরো ক্লু অ্যাবাউট ইট। ঠিক আছে, সো আমি মোটামুটি হচ্ছে সকল ডিটেলস আপনাকে জানিয়ে রাখলাম, এবং আপনাদের যেন এই স্কিল গ্যাপগুলো আমি পূরণ করতে পারি সেটার জন্য আমি একটা নতুন প্ল্যাটফর্ম খুলেছি আগামী নামে। আগামী প্ল্যাটফর্মে যুক্ত হওয়ার জন্য জাস্ট আমাদেরকে ইনবক্স করবেন, আপনাকে আগামী পেজের আমার লিঙ্ক দিয়ে দিব, প্লাস হচ্ছে যে একটা সুন্দর মতো হচ্ছে যে একটা ফর্ম লিঙ্ক দিয়ে দিব, এবং আমি আপনাদের সবার জন্য কমিউনিকেশনের উপরেই 4টা হচ্ছে যে মাস্টার ক্লাস নিব। আমি চেষ্টা করব যারা আগামীতে যুক্ত হচ্ছেন, আপনারা যদি না জেনে থাকেন, আগামীতে অলরেডি 1000 মানুষ উপর যুক্ত হয়ে গেছে মাত্র 1 সপ্তাহের মধ্যে, এবং আমরা এই মাসের মধ্যে এটাকে একটা 10,000 মানুষের কমিউনিটি বানায় ফেলবো। এবং আপনার ওই কমিউনিটিতে যুক্ত হওয়ার পরে যদি গ্রুপে জাস্ট দেখেন যে মানুষজন যে পোস্টগুলো দিচ্ছে, আপনি অবাক হয়ে যাবেন যে ক্লাস 9-এর ছেলে, 10-এর ছেলে, ওরা এত কিছু কিভাবে জানে এবং এত কিছু কিভাবে অর্জন করছে। অসাধারণ একটা কমিউনিটি, সবাই গ্রোথ নিয়ে কথা বলে, সবাই ভালো জিনিস নিয়ে কথা বলে। ওখানে বিগ বস আর প্লিজ লাইক কে চলে গেল, কে কারে কিক আউট করলো, কে কাঁদলো, কে মারলো, এগুলো নিয়ে আলোচনা হয় না, ভালো জিনিস নিয়ে আলোচনা হয়। ভালো কমিউনিটিতে থাকলে ভালো জিনিস শিখতে পারবেন, এবং আমি চাই আপনাদেরকে ফ্রিতে একটা ভালো জিনিস শিখাইতে। কারণ আমার কাছে মনে হয় যে আমি লাইফে প্রিভিলেজ সোসাইটিতে বিলং করার কারণে অনেক কিছু শিখেছি। আমার লাইফে অনেকগুলোতে আমি লাকি ছিলাম। আমার এখন সময় এসেছে মানুষকে গিভ ব্যাক করার, এবং সেই জায়গাটাতে আমি কাজ করতে চাই। সবার সাথে দেখা হবে আগামী প্ল্যাটফর্মে, এবং এই জায়গাগুলোকে একটু এক্সপ্লোর করেন, বুঝার চেষ্টা করেন। যদি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে ভিডিওটা দেখেন তাহলে কাজগুলোতে একটু মনোযোগ দেন, কারণ দেশটা তো আমাদের আপনাদের সবার মিলে, তাই না? চলুন একটা আগামী সুন্দর বাংলাদেশ করি।